সুপ্রিয় শিক্ষার্থী, আমি রত্না দে, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়া, নড়াইল। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এমত অবস্থায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসাবে আজ এই অনলাইন ক্লাস। এর ফলে তোমরা বাড়িতে বসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারো। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আমি এই বইটা পড়াই। প্রথমে আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ে বাণিজ্য কি, বাণিজ্যের বৈশিষ্ট্য আর বাণিজ্যের প্রকারভেদ। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা বাণিজ্য কি। উৎপাদকের কাছ থেকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা সামগ্রী ভোক্তা সাধারণের নিকট পৌঁছানোর জন্য যেসব বাধা বিপত্তি আছে, সেসব বাধা বিপত্তি দূর করার জন্য যে কার্যাবলী নিয়োজিত আছে সেটাই হচ্ছে বাণিজ্য। আমরা আর একটু ভালোভাবে বলতে পারি, শিল্পে উৎপাদিত পণ্যদ্রব্য সেবার কাজ বন্টনের ক্ষেত্রে ব্যক্তি, স্থান, ঝুঁকি, সময় এবং অর্থ সংস্থান জনিত প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের জন্য নিয়োজিত কার্যাবলী হচ্ছে বাণিজ্য। এবার আমরা আসবো বাণিজ্যের বৈশিষ্ট্য। এই যে আমরা সংজ্ঞাটা করলাম, এর থেকে আমরা বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য আমাদের বেরিয়ে আসছে। যেমন কি বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তার মানে বাণিজ্য হতে গেলে অবশ্যই মুনাফা অর্জনের একটা বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন দেখো, এখানে আমি কিছু বাণিজ্যের বৈশিষ্ট্য লিখেছি। অর্থনৈতিক কর্মকাণ্ড, মুনাফা, ব্যবসায়ের দ্বিতীয় পর্যায়ের কাজ, ব্যবসায়ের বন্টনকারী শাখা, বিভিন্ন উপযোগ সৃষ্টি, চাহিদা ও যোগানের সমন্বয়, কার্যপরিধির ব্যাপকতা। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে স্বাভাবিক একটু আলোচনা করব। অর্থনৈতিক কর্মকাণ্ড। বাণিজ্য একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থ ছাড়া একজন ব্যবসায়ী ব্যবসা করতে চাইবে না। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থ ছাড়া যেমন ব্যবসা করা যায় না, তেমনি মুনাফা অর্জন একজন ব্যবসায়ীর প্রধান মুখ্য উদ্দেশ্য। যেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। এরপর আসি আমরা 2 নাম্বার, মুনাফা। বাণিজ্যের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। বন্ধুদের থেকে উপহার গ্রহণ করলাম, উপহার প্রদান করলাম, এইগুলোকে বাণিজ্য বলা যাবে না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য আদান প্রদান করাটাই হচ্ছে বাণিজ্য। যেখানে মুনাফা অর্জন আছে সেখানেই হচ্ছে পণ্য আদান প্রদান করা চলবে। তোমাকে যদি কেউ বন্ধুরা উপহার দেয়, তুমিও তাদের উপহার দিলে, সেটাকে আমরা বাণিজ্য বলবো না। শুধুমাত্র বাণিজ্য হতে গেলে অবশ্যই মুনাফার সঙ্গে সম্পর্কযুক্ত থাকতে হবে। তাকে মুনাফা লেনদেন হতে হবে, সেটাকে আমরা বাণিজ্য বলবো। এরপর আসি ব্যবসায়ের দ্বিতীয় পর্যায়ের কাজ। বাণিজ্যকে ব্যবসায়ের দ্বিতীয় পর্যায়ের কাজ হিসাবে গণ্য করা হয়। কারণ প্রথমের কাজ হচ্ছে শিল্প। শিল্প কোনো পণ্য উৎপাদন করে। আগে আমরা আরেকটু বুঝি শিল্পটা কি। শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে সেইগুলোকে রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাই হচ্ছে শিল্প। তবে শিল্পের ক্ষেত্রে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, সেখানেও মুনাফা অর্জন। সেক্ষেত্রে এটা শিল্প হচ্ছে ব্যবসায়ের প্রথম কাজ, আর দ্বিতীয় কাজ হচ্ছে বাণিজ্য। ব্যবসায়ের দ্বিতীয় পর্যায়ের কাজ মানে বাণিজ্য কিভাবে কাজটা করে, শিল্প প্রথমে যে পণ্যটা উৎপাদন করে, উৎপাদকের কাছ থেকে বাণিজ্য সেটা নিয়ে আসে, কিনে এনে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বিভিন্ন জায়গায় মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দেয়।
যারা ভোক্তা, আমরা যারা ভোগ করি তাদের কাছে চূড়ান্ত পর্যায়ে তাদের কাছে পৌঁছে দেয় হচ্ছে বাণিজ্য। প্রথমে শিল্প উৎপাদন করে কোনো জিনিস, সেই উৎপাদিত জিনিসটার বাণিজ্য চরম ভোক্তার কাছে পৌঁছে দেয়। তারপরে দেখো এরপর আছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। বন্টনকারী মানে ভাগ করে দেওয়া, বন্টনকারী মানে হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া। শিল্পের মাধ্যমে যেসব পণ্য দ্রব্য সেবা উৎপাদন হয়, বাণিজ্য সেগুলো কি করে ভাগ ভাগ করে দেয়। সেই ক্ষেত্রে বাণিজ্যর অধীনে আছে ধরো আমদানিকারক, এজেন্ট, ডিলার, তারপর পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, এরা বাণিজ্যের অধীনে থাকে। এরা বাণিজ্যের অধীনে থেকে সমস্ত পণ্যটা বিভিন্ন জেলায় ছোটখাটো সবার কাছে এটা পৌঁছে দেয়, বিতরণ করে দেয়, বন্টন করে দেয়। এরপর আমরা আসি বিভিন্ন উপযোগ সৃষ্টি। বাণিজ্য পরিবহনের মাধ্যমে স্থানগত সমস্যা দূর করে। তারপরে গুদামের মাধ্যমে গুদামজাত করার মাধ্যমে সংরক্ষণ করে, মানে এখন এক সময়ের পণ্য অন্য সময় আমরা পেতে পারি, সেটা শুধুমাত্র গুদামজাতকরণের মাধ্যমে। তারপর ধরো এক স্থানের পণ্য আর এক স্থানে আমরা পাচ্ছি পরিবহনের মাধ্যমে। তারপর কোনো পণ্য কিনতে গেলে অবশ্যই তো ক্রয় বিক্রয় অর্থ জড়িত থাকে। এই অর্থ সংস্থানের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যাটাও দূর করে হচ্ছে ব্যাংক। আর একটা আছে হচ্ছে বাণিজ্য করতে গেলে অবশ্যই ঝুঁকি আছে, অর্থ যেখানে আছে সেখানে ঝুঁকি আছে, আর ঝুঁকিটা মোকাবেলা করার জন্য কাজ করে হচ্ছে বীমা। তাহলে বাণিজ্য এই যে বিভিন্ন উপযোগ সৃষ্টি করে একটা পণ্য চরম ভোক্তার নিকট পৌঁছে দেয়, এই যে গুরু দায়িত্বটা পালন করে সে হচ্ছে বাণিজ্য। এরপর একটা আসি আমরা চাহিদা ও যোগানের সমন্বয়। বাণিজ্য চাহিদা ও যোগানের সমন্বয় সাধন করে, সেক্ষেত্রে সে ব্যাপক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। মনে করে একটা পণ্য এক জায়গায় উৎপন্ন হয়েছে বা উৎপাদক এক জায়গায় তৈরি করেছে, সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াটাই হচ্ছে বাণিজ্যর কাজ। তাহলে যে স্থানে যে পণ্য কম আছে সেই স্থানে সেই পণ্যগুলো পৌঁছে দিয়ে চাহিদা ও যোগানের সমন্বয় সাধন করাই হচ্ছে বাণিজ্য কাজ। পরেরটা আসি আমরা কার্যপরিধির ব্যাপকতা। বাণিজ্যর কার্যপরিধির ব্যাপকতা ব্যাপক। তার মানে কোনো পণ্য এক স্থানে তৈরি হবে, কারখানায় তৈরি হলো, মনে করো শিল্প কোনো পণ্য কারখানায় উৎপাদন করলো, সেই পণ্যটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে ছড়িয়ে দেয় হচ্ছে বাণিজ্য। সেক্ষেত্রে বাণিজ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, এই জন্য বাণিজ্যের ব্যাপকতা বা পরিধি বিশাল। এরপরে আমরা আসবো আলোচনার বিষয় হচ্ছে বাণিজ্যের প্রকারভেদ। দেখো আমি একটা ছক করেছি বাণিজ্য প্রকারভেদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে পণ্য বিনিময়, দুই নম্বর হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। আবার পণ্য বিনিময়কে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। তারপরে দেখো অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার আরো দুভাগে ভাগ করা হয়েছে, পাইকারি বাণিজ্য আর খুচরা বাণিজ্য বা খুচরা ব্যবসা। এরপরে দেখি আমরা বৈদেশিক বাণিজ্যকে আরো তিন ভাগে ভাগ করা হয়েছে, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। এরপরে আসি আমরা বিনিময় সহায়ক কার্যাবলীকেও আমরা পাঁচ ভাগে ভাগ করেছি, পাঁচটা কাজ দেখিয়েছি। প্রথমে এক নম্বর পরিবহন, দুই গুদামজাতকরণ, তিন ব্যাংক, চার নম্বর হচ্ছে বীমা, পাঁচ নম্বর হচ্ছে বিজ্ঞাপন। এখন আসি আমরা এই বাণিজ্য প্রকারভেদের যে পয়েন্টগুলো আছে আমরা এইগুলো নিয়ে সংক্ষেপে একটা আলোচনায় আসি। প্রথমে দেখো আছে পণ্য বিনিময় মানে হচ্ছে আদান প্রদান করা। পণ্য বিনিময় বাণিজ্যের প্রধান শাখাটাই হচ্ছে পণ্য বিনিময় করা। এর কাজ হলো পণ্য বন্টনকালে মানে ভাগকালে, বন্টনকালে মানে হচ্ছে ভাগকালে পণ্য বন্টনকালে সত্যগত ব্যক্তিগত বাধা
ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন করা। এটাই হচ্ছে পণ্য বিনিময় প্রধান কাজ। তারপরে আসি, দেখো পণ্য বিনিময়টা আবার দুভাগে ভাগ করেছে, অভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে আমরা একটু আলোচনা করি। কোন দেশের মধ্যে বা ভৌগোলিক সীমানার মধ্যে, আমাদের দেশের মধ্যে যে ক্রয় বিক্রয় কাজটা হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। মানে শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা বাহিরে যাবে না। আমাদের দেশের মধ্যে বিভিন্ন জেলায় বিভাগে যে ক্রয় বিক্রয়টা হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। দেখো অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার আরো দুভাগে ভাগ করেছে, পাইকারি ব্যবসা আর খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা কাকে বলে? উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য সামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে পাইকারি ব্যবসা। আবার বলি শোনো, উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণের পণ্য সামগ্রী একত্রে ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করাটাই হচ্ছে পাইকারি ব্যবসায়ীর কাজ। আর যে এই পাইকারি ব্যবসা করে সেই ব্যক্তিকে বলা হয় হচ্ছে পাইকারি। এরপর আসি আমরা খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী কাকে বলে? পাইকার বা আমদানিকারকের কাছ থেকে একত্রে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে ভোক্তাদের কাছে অপেক্ষাকৃত কম দামে, অপেক্ষাকৃত কম পরিমাণে বিক্রি করাটাই হচ্ছে খুচরা ব্যবসা। তার মানে পাইকারদের কাছ থেকে পণ্য ক্রয় করে এনে অল্প অল্প পরিমাণে বিক্রি করাটাই হচ্ছে খুচরা ব্যবসা। এক্ষেত্রে বিক্রির পরিমাণ থাকবে কম, মানে এটা হচ্ছে ভোক্তারা কিনবে, আমরা কিনবো, যারা আমরা ব্যবহার করি তারা হচ্ছে, আমরা হচ্ছে খুচরা ব্যবসায়ী, আমরা ছোট ছোট অল্প অল্প জিনিস কিনবো পাইকারদের কাছ থেকে, কিন্তু কিনে আনবো অনেক বেশি, কিন্তু বিক্রি করবো কম। তারপর আসি, দেখো বৈদেশিক বাণিজ্যকে যে আমরা তিন ভাগে ভাগ করছি, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করবো। প্রথমে আছে হলো আমদানি। আমদানি কাকে বলে? আমদানি হচ্ছে বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিজ দেশে নিয়ে আসাটাই হচ্ছে আমদানি। মানে বিদেশের থেকে আমরা পণ্য ক্রয় করে নিজ দেশে এনে বিক্রি করা, সেটাই হচ্ছে আমদানি। আর এই আমদানি যে ব্যক্তি এই আমদানির কাজে জড়িত তাকে বলে হচ্ছে আমদানিকারক। এরপর আসি আমরা রপ্তানি। রপ্তানি কাকে বলে? বিদেশি কোনো ব্যবসায়ীর নিকট যদি আমরা কোনো জিনিস বিক্রি করি, সেটা হচ্ছে না রপ্তানি। আমাদের দেশে যদি আমদানির তুলনায় রপ্তানি বেশি হয় তাহলে আমরা লাভবান হব। তার মানে আমরা আমাদের দেশের কোনো জিনিস বিদেশে কোনো ব্যবসায়ীর নিকট বিক্রি করছি, সেটা হচ্ছে রপ্তানি। তাহলে আমদানির পরিমাণ যদি কম হয়, রপ্তানির পরিমাণ বেশি হলে আমরা বেশি লাভবান হব। এরপর আছে পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি, পুনঃ মানে আবার রপ্তানি। বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে বিক্রি করাটাই হচ্ছে পুনঃরপ্তানি। অন্য দেশে পুনরায় রপ্তানি করে, আমদানিকারক বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করাকেই বলা হচ্ছে পুনঃরপ্তানি। এরপর আমরা আসি বিনিময় সহায়ক কার্যাবলী। আমাদের শেষ পয়েন্ট বিনিময় সহায়ক। বিনিময়, পণ্য বিনিময় করতে যে কার্যাবলীগুলো সাহায্য করে সেটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ক্রয় বিক্রয় কাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকে, কিছু না বেশ কিছু প্রতিবন্ধকতা থাকবে, বড় বড় জটিল প্রতিবন্ধকতা। সেক্ষেত্রে আমাদের এই কিছু কার্যাবলী আছে, এরা আমাদের সাহায্য করে। বাণিজ্যের কিছু কার্যাবলী আছে যেটা আমাদের পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে ব্যবসার বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে। যেমন ধরো পরিবহন। পণ্য এক স্থানে তৈরি হলে সেটা সারা বিশ্বে বলো বা আমাদের দেশে বলো বিভিন্ন জায়গা ছড়িয়ে দিতে বা স্থানগত সমস্যা দূর করার জন্য কাজ করে হচ্ছে পরিবহন। পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে পণ্য নিয়ে আসে। এরপর দেখো 2 নম্বর আছে গুদামজাতকরণ। আমরা এক সময় পণ্য সামগ্রী উৎপাদনের পর থেকে বিক্রয় ও ভোগকারীর সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের
প্রয়োজন হয়ে পড়ে। মানে আমরা জিনিসটা নিয়ে আসলাম, উৎপাদন করলাম, তার থেকে আমরা বিক্রি করা, এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টায় পণ্যটাকে ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই গুদামজাতকরণের দিকে নির্ভরশীল হতে হবে। পণ্যটাকে অবশ্যই গুদামজাত করে রাখতে হবে। আবার ধরো এক সময় পণ্য আমরা অন্য সময় পাই, এখন তো সারা বছর ফুলকপি, পাতাকপি, শীতকালীন সব সবজি আমরা সারা বছরই খেতে পারি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে গুদামজাতকরণের ফলে। তারপর ধরো এই যে আলু তো গুদামজাত করে রাখি, সারা বছর আমরা আলুটা পেতে পারি। শীতকালীন সবজি, সেটা আমরা সারা বছরই পাই। এরপরে দেখো ব্যাংক কি করে, এই যে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে অর্থ লেনদেন করা হয়, সেটা অবশ্যই ব্যাংক দায়িত্ব পালন করে। অর্থ ছাড়া তো কোনো ব্যবসা হয় না। সেক্ষেত্রে ব্যাংক এই অর্থ লেনদেনটা করে থাকে। আগের কালে মানুষ ব্যবসা করতে গেলে হাতে হাতে লেনদেন করতে, এখন হাতে হাতে লেনদেন করতে অনেক ঝুঁকি থাকে, ব্যবসার রিস্ক ঝুঁকি থাকে, তারপর ধরো ঝামেলাও হয়, অনেক টেনশন কাজ করে। কিন্তু এখন আর মানুষ হাতে হাতে কোনো টাকা নেয় না। এখন আমাদের চারপাশটাও অস্থির হয়ে গেছে। আমরা নিরাপত্তার জন্যই আমরা সমস্ত দায়িত্বটা, অর্থের যে দায়িত্ব, সেটা আমরা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করে থাকি। এরপর আছে দেখো বীমা, যেখানে ব্যবসা করতে গেলে অর্থ দরকার, আর যেখানে অর্থ আছে সেখানেই ঝুঁকি আছে। আর এই ঝুঁকিগত যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে বীমাটাই হচ্ছে ঝুঁকিগত সমস্যা দূর করে। এবার দেখো বিজ্ঞাপন, কোনো পণ্য তৈরি হবার পর ক্রেতা বা ভোক্তারা পণ্য ক্রয় করবে এটা মনে করা ঠিক না। সে কিভাবে জানবে যে আমি একটা পণ্য উৎপাদন করছি? তাকে জানাতে হবে, আর এই জানানোর কাজটা করে হচ্ছে বিজ্ঞাপন। তার মানে আমি পণ্য উৎপাদন করলেই যে আমার পণ্যটা বিক্রি হবে এরকম ভাবাটাও ঠিক না। তাহলে আমাকে পণ্যটা সম্পর্কে ভোক্তাদের জানানোর জন্য অবশ্যই বিজ্ঞাপন ও প্রচার কাজটা চালিয়ে যেতে হবে। তাহলে ভোক্তারা জানতে পারবে পণ্যের গুণাগুণ সম্পর্কে, পণ্যের ভোগ সম্পর্কে, পণ্য তখন তারা ভোগ করতে চায়। আজকে শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরের দিন আমি তোমাদের সঙ্গে আর একটা বিষয় নিয়ে উপস্থাপন করব। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। বাড়িতে বসে অবশ্যই ছোটখাটো পড়াশোনা করবে। আচ্ছা, ভালো থেকো তাহলে সবাই তোমরা। আল্লাহ হাফেজ।